রাসেল আছির সাথে আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এবারের ঘটনাটিও আলামিন আমাকে দিয়েছে এবং ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন। এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে, কিন্তু এক্সাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি বা আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারেনি, কিন্তু সময়টি 1980 থেকে 90 এর মধ্যে এটা নিশ্চিত। ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। একসময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে মানে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট হয়। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল যেহেতু, তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন, উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন, তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না। তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না, ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন, এরকমই পরিকল্পনা করলেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটি ছিল এমন, কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন, সবকিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে, রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাক। রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে, নিজেও অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে মিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়, সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে কালু,
এই কালো নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল, পাঞ্জেগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের, তো যেদিন লাশ দাফন করা হয় কালো মিয়ার, তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে, আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু মুসল্লি, ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন, তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির, ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া, কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া। তারা নিজেরা আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন শিয়াল যদি করেই থাকবে, তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই, একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে। শিয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে, এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গা থাকবে, ডেড বডি এক জায়গা থাকবে, লাশের গায়ে ক্ষত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সবকিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি করেছে, সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এই কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে কে এই কাজটি করলো? তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে, এই জন্য মনে হয় পারে নাই। যাই হোক, গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয়, দেখে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে, ঠিক যেমনটা গতকালকে ছিল। মুসল্লিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে, কেনই বা করছে? কারণ যদি চুরি করার উদ্দেশ্যে, লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে, তাহলে তো চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষত সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে, তাহলে কে এই কাজটি করছে? তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে কবরস্থ করা হয়। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময়ে ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে, যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দেব। কিন্তু গ্রামের লোকজন বলে, কেন আমরা অন্য জায়গায় কবর দিব? যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালুর, সে এইখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সেই সিদ্ধান্তই হয়, সেই সিদ্ধান্তই বহাল থাকে। কালুকে আবারও ওই একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক।
চতুর্থ দিন আর কারোর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। এর কয়েকদিন পরে স্থানীয় আর একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সমেদ, আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ, গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে। তো সমেদ নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কালুর লাশ ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা, খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই দুই প্রভাবশালী ভালো মানুষ, দুই ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসী 4 জন করে মানুষ রাখো, এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যি তাই, সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়। অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে, তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘোরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসেন, তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশও কবরের বাইরে। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে। তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে, তখন আমাদের প্রচন্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নেই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পরে আরো লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাতটা একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নাই। তৃতীয় দিন আবারও সেই রুহুল আসে। আসার পরে বলে, যেহেতু সমেদ মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে, এনার লাশটা অন্য জায়গায় কবর দেয়, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো, ঠিক কালো মিয়ার মতো, সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এইভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যেই রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে বিশেষ করে এই সমেদ
মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই। রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে, হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে। ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আবসা আলোতে যে রুহুল ঘরে নেই। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন যে তার স্বামী মানে রুহুল ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো, কাদা, মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে, তুমি বাইরে আসলা কিভাবে, ঘরের দরজা বন্ধ? বলে যে সব বলছি, আগে আমি গোসল করে আসি, তোমাকে সব খুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টি মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে। এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুড়িয়ে যদি গায়ে ছেঁকা দেয়া হয় ঠিক যেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে। তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে? তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ, যাদের লাশ 3 বার কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? স্ত্রী বলে না, জানি না। বলে এই কাজটি আমিই করি এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল, রাত্রেই তাকে দাফন করা হয় এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না, আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে, রুহুল কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সে কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুঁড়ি। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই। তারপরে আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা কলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে।
কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালবেলা সত্যি শোনা যায় যে ওই কবরস্থানে তৃতীয়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা। কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার। কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে, তাহলে কি অবস্থা হবে? গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা, মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সেই হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে, আসলে রুহুল যেই গাছটি কেটেছিল, কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে। এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে, আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি। আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্যও এই কাজগুলো করানো হচ্ছে। এখন এর সমাধান কি? তখন হুজুর বলে যে আমি একটু তেল পড়া, ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে ওই কবরস্থানে আরো কবর হয়েছে। এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল। তাদের আর মনে নেই। তারা ভেবেছে যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে এই যে দেখেছ, এই শুনেছ যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই। হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, তারও শরীরের উপর নিয়ন্ত্রণ নেই।
কেউ রুহুলকে বলছে, রুহুল চলো কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি উপরে উঠাও। রুহুল যখনই লাশটি উপরে উঠায়, হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে। এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুলের কিছু মনে নেই। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরটি খোঁড়া। মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো, আগের রাত্রে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা? তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফুরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা কিন্তু সফল হতা না। কিন্তু রুহুল সব কথা অস্বীকার করে। সে বারবার বোঝানোর চেষ্টা করে। কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রুহুলকে পিটিয়েই মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে সে চলে আসে সেখানে, এসে সবাইকে বিষয়টি খুলে বলে এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পড়া পানি পড়া নিয়ে এসেছিল তাকেও তার রেফারেন্স দেয়া হয়। তার সাথেও যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায়, গ্রামবাসী বিশ্বাস করে এবং তখন গ্রামবাসী সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এইখানে আর কোনো কবর দেয়া যাবে না। সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত। সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ। এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেয়া হয়নি। সে মসজিদও এখনো আছে, সেই পরিত্যক্ত কবরস্থান সেখানে আছে। কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনো রয়েছে। রুহুল বছর খানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনো জীবিত আছে। আর যেই দুই ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন, আর এক ভাই এখনো বিদেশে আছেন। কিন্তু এই দুই ভাইয়ের যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান, তাহলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে। আচ্ছা, ওকে, আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটাকে শুনে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাইয়ান তেজগাঁ থেকে এসেছি।
প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, জি। সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। জি। আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আম, আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি আচ্ছা। ওই মুহূর্তে। হুম। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। হুম। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল হুম। ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি আচ্ছা। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটা টের পাচ্ছি এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথে একটা ছোট বারান্দা ছিল, আমি ওই বারান্দাতেও গেলাম। ওটা গ্রিল করা ছিল পুরাটা। গ্রিল ধরছি, বাইরে জোছনা দেখতে পাচ্ছি, আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগাঁর বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে। খুব তাড়াতাড়ি ঘটলো এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা আপনার সাথে ঘটেছে। আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসায়। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকত। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন। সামথিং যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছোচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো
তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে বাসে চলে গেলাম। তো এটা আচ্ছা। ছিল সেকেন্ড ঘটনাটা আর কি। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি শোনার আগ পর্যন্ত আমার একটি ধারণা ছিল। ধারণাটি এমন ছিল যে জিন দেখার আগ্রহ বা জিন নিয়ে সাধনা করার আগ্রহ শুধু পুরুষ মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কোনো একটা টিনেজ মেয়ের মধ্যেও যে সেটা দেখা যেতে পারে এটি আমার অজানা ছিল। মাহিমের এই ঘটনাটি শোনার পর আমার সেই ধারণাটি বদলে যায় এবং কি পরিণতি ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল তার সাথে, সেই বিষয়টি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 2019 সালে এবং যার সাথে ঘটেছে সেই আপুর নাম রেহানা। তার বাসা রাজবাড়ী এবং রাজবাড়ির বেড়াডাঙ্গা এলাকায়। আমার বাড়িও যেহেতু একই এলাকায়, যার কারণে ঘটনাটি কালেক্ট করতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। তবে ঘটনাটি বলার আগে এই রেহানা আপু এবং তার পরিবার থেকে বিশেষ পারমিশন নিতে হয়েছে, কারণ যেহেতু তিনি একজন নারী, তার সামাজিক মর্যাদার বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হয়েছে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রেহানা আপুরা ওনার পরিবারের সাথে তখন থাকতেন ফরিদপুরের অম্বিকাপুর এলাকার দিকে। উনি যখন ওই এলাকায় থাকতেন তখন ওনার বাসার থেকে একটু দূরে বেশ কিছু পুরাতন ভাঙাচোরা কবর ছিল। কে বা কারা ওনাকে বলেছিল যে বিশেষ একটি দোয়া বা বিশেষ একটা তদবিরের কথা বলেছিল, যে এটা করে কাগজে লিখে যদি ভাঙা কবরের মধ্যে ফেলা যায় 100 দিনের মাথায় জিনকে দেখা যায়। তো রেহানা আপুর জিন দেখার খুব আগ্রহ ছিল। উনি এই বিষয়টি একেবারে নিভৃতে কাউকে না জানিয়ে রেগুলার কাজটি করতে থাকেন। প্রতিদিন বিকালের পর এবং মাগরিবের আগে উনি কাগজে বিশেষ কিছু একটা লিখে প্রতিদিন একটি ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসতেন এবং ওনাকে নাকি বলা হয়েছিল 100 দিনের মাথায় ওনার এই সাধনা সিদ্ধি হবে এবং উনি জিন দেখতে পাবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে 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 যখন 95 দিন হয়ে যায়, এর মধ্যে উনি কিচ্ছু দেখেননি। 95 দিন পরে 96 দিন, যেটা 96তম দিন, যখনই উনি কাগজটি ফেলেন তার মধ্যে, তখনই দেখেন প্রায় 7 থেকে 8 ফুট লম্বা বিশাল জুব্বা পরা সুদর্শন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে, এই মেয়ে, তুমি এই কাজটি কেন করছো? কে বলেছে তোমাকে এই কাজ করতে? তুমি কি জানো না এই কাজটি ভয়াবহ বিপদের কারণ হতে পারে তোমার জন্য? আজকের পরে আর কখনো এই কাজটি করবা না। রেহানা আপু আসলে তাকে দেখে খুব যে বেশি অস্বাভাবিক রকমের কিছু মনে করেছেন বিষয়টা এমন নয়। তারপরও তিনি একটু ভয় পেয়েছেন, দ্রুত বাসায় চলে যান। কিন্তু এতে তিনি ভ্রুক্ষেপ করেন না। 97তম দিনের কাজও উনি করতে যান, সেটা করে ফেরেন 98তম দিন, 99তম দিন, 100তম দিন, যেদিন ছিল শেষ, সেদিন রেহানা আপু ওই ভাঙা কবরের কাছে যান। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখনই উনি ওই কাগজটি কবরের মধ্যে ফেলেছেন, সাথে সাথে উনি দেখতে পান কবরের পাশ থেকে একটি ভয়ঙ্কর কালো মেঘের মতো ধোঁয়া চারদিকে পাক খাচ্ছে, ঠিক যেমন সাইক্লোন হয় তেমন। এবং কালো ধোঁয়াটি আস্তে আস্তে একটা লোমশ প্রাণীর মতো রূপ লাভ করে এবং তার চোখ দুটি ছিল অনেক বড় বড় এবং ভয়ঙ্কর রকমের লাল টকটকে।
এবং এই অবয়বটি তার দিকে তাকিয়েই বিকট শব্দে হেসে দেয়। রেহানা আপু প্রচন্ড ভয় পান। যদিও পাশে তখনও তো অতটা সন্ধ্যা হয় নাই, মাগরিবের আজান দেয় নাই, অতটা অন্ধকারও হয়নি। দৌড়ে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি বুঝতে পারেন উনি আসলে সত্যি সত্যি জিন দেখেছেন। ওনার 100তম সাধনা পূর্ণ হয়। 100তম দিনে জিন দেখার শখ ওনার পূর্ণ হয়। উনি ধারণা করেছিলেন ঘটনাটি হয়তো এখানেই শেষ, কারণ দেখেছেন শেষ হয়ে গেছে, আর হয়তো কিচ্ছু হবে না। কিন্তু কে জানতো যে ওনার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই ঘটনার কয়েকদিন পর থেকেই রেহানা আপু অদ্ভুত কিছু জিনিস দেখতে পান। বিশেষ করে রাতের বেলা যখন বাসার থেকে বাইরে বের হন কোনো কারণে, কারণ উনি যখন অম্বিকাপুরে ছিলেন তখন বাসার বাইরে ওয়াশরুম ছিল, কোনো কারণে বাইরে যেতে হলে উনি ভয় পেতেন। কেননা বাইরে গিয়ে উনি চিৎকার চেঁচামেচি শুরু করতেন। উনি দেখতেন ওনাদের বাড়ির চারদিকে যে বেড়া রয়েছে, এই বেড়ার উপরে বিশাল একটি অবয়ব দাঁড়িয়ে আছে। তখন চিৎকার চেঁচামেচি করতেন, কখনো কখনো সেন্সলেস হয়ে যেতেন, বাড়ির থেকে লোক বের হয়ে আসতো। এই জন্য উনি যখনই রাতের বেলা বাইরে বের হতেন ওনার সাথে লোক বের হতো, ওনার আব্বা আম্মা বা ভাই বোন যেই থাকুক বের হতো সাথে। কিন্তু এভাবে কতদিন? একটা মানুষ তো সবসময় এভাবে থাকতে পারে না। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এক রাত্রে তার পাশের বাড়ির যে একটা ছেলে রয়েছে, প্রতিবেশী, সেই বাড়িতে একটা ছেলে আছে, সে রাতের বেলাও যখন বাসা থেকে বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য, সে ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেই ছেলের বাবা মা এসে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যায়, জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পরে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, তুমি এরকম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলা কেন? কিছু দেখেছিলে, ভয় পেয়েছিলে? বলে, হ্যাঁ, আমি দেখি আমাদের পাশের বাসার যেই বেড়া রয়েছে, আমরা এলাকায় বেড়া বলি, ওটা ওরকম দেয়াল ছিল না, বেড়াই ছিল। তো দেখছেন ওই ছেলেটা দেখছেন যে ওই বেড়ার উপরে লম্বা, প্রায় 8-10 ফুট লম্বা, সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য দেখে ওই ছেলেটি ভয় পেয়েছিল। তো বিষয়টি লোকজন স্বাভাবিকভাবেই নিয়েছিল, কারণ হচ্ছে যে হয়তোবা রাতের বেলা এরকম ভয় কেউ পেতেই পারে। এই জন্য পরিবার থেকে তাকে এমনি হালকা ঝাড়ফুঁক করে মোটামুটি স্বাভাবিক হয়ে যায় আর কি সবকিছু। এরকম ঘটনা যেহেতু রেহানা আপুর সাথে মাঝে মাঝেই ঘটছিল, তো রেহানা আপুর পরিবার চিন্তা করে যে এখানে আর থাকা যাবে না, আমরা রাজবাড়ি চলে যাই। তো রাজবাড়িতে উনি চলে আসেন ওনার পরিবারের সাথে, সবাই এখানে চলে আসেন। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের নয় লিসেনার্স, এটি কিন্তু এই যে 2019 সালের ঘটনা। 19 সালের মাঝামাঝির দিকে এই শুরুটা হয়েছিল আর কি। তো রাজবাড়ি আসার পরে আরো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হন তারা। তার মধ্যে কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। ফার্স্ট যে ঘটনাটি তারা ফেস করেন, তো রেহানা আপু উনি রাতের বেলা ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। বের হওয়ার পর ওনার পরিবারের লোকজন সাথেই গেছে, ওনার বাবা সাথে গিয়েছে। যাওয়ার পরে তো উনি ওয়াশরুমে যাওয়ার পর দেখে আর কোনো সারা শব্দ নাই। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই। সবাই চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপারে 1 ঘন্টা, কিন্তু অনেক দীর্ঘ সময়। সবাই ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। ডিসিশন হয় দরজা ভেঙে ফেলা হবে, যেহেতু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, বিপদ আপদ হতে পারে। যখনই দরজা ভেঙে ফেলা হয় তখন দেখা যায় ভেতরে কেউ নাই, ওয়াশরুম শূন্য, অথচ ভেতর থেকে দরজা লাগানো। কোথায় গেলেন তিনি? অথচ সেটা কিন্তু একদম দেয়াল করা, ছাদ করা পাকা ওয়াশরুম, কোনোভাবেই বাইরে বের হওয়ার কোনো উপায় নাই। চারদিকে হই হই রই রই পড়ে গেল।
তিনি গায়েব হয়ে গেছেন। যেহেতু ওনার আগের থেকেই সমস্যা ছিল, আশেপাশের আত্মীয় স্বজনরাও সে বিষয়ে অবগত ছিলেন, সবাই খোঁজা শুরু করলেন। খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। অবশেষে আমাদের বেড়াডাঙ্গা এলাকা থেকে বেশ দূরে একটি মানে ঝোপঝাড়ের মতো আছে একটা জায়গা, ওই জায়গাতে উনাকে একজন বয়স্ক লোক পড়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে দেখেন যে রেহানা আপুর গলা দিয়ে রক্ত পড়ছে এবং উনি গড় গড় আওয়াজ করছেন। তো উনি রেহানা আপুকে দেখে চেনে ফেলেন। সাথে সাথে রেহানা আপুর বাবাকে ফোন দেন। ফোন দেওয়ার পরে রেহানা আপুর বাবা এবং আরো লোকজন নিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাকে যখন একটু সুস্থ করা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, ওয়াশরুম থেকে তুমি কোথায় চলে গিয়েছিলে? সে কিছুই বলতে পারে না। সে বলে, আমি ঢোকার সাথে সাথে আমার আর কোনো সেন্স নাই। পরে দেখি আমি ওই ঝোপের কাছে পড়ে আছি। তখন এই মুরব্বী আমাকে দেখতে পান এবং তোমাদেরকে খবর দেয়, তারপর তোমরা নিয়ে আসছো। এরপরে ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেটি হচ্ছে, রেহানা আপু যখনই বাইরে যেতেন, তখনই সেই দিনের বেলা হোক রাতের বেলা হোক, তখনই সাথে কেউ না কেউ যেতেন। এটাই বিভিন্ন লোকের নির্দেশনা ছিল, কারণ এই জন্য বিভিন্ন লোককে হুজুর, কবিরাজ, ওঝা তাদেরকে দেখিয়েছেন। তারা বলছেন যে, সবাই বলেছেন উনি যেন একা কোথাও না যায়, 1 মিনিটের জন্য একা কোথাও ছাড়া যাবে না তাকে, তাহলেই বিপদ হয়ে যাবে। উনি একজন স্যারের বাসায় প্রাইভেট পড়তেন। তো ওনার মা সাথে যেতেন, সারাক্ষণ বসে থাকতেন, আবার তাকে বাসায় নিয়ে আসতেন। তো এরকম ভালোই যাচ্ছিল প্রথমে, কোনো সমস্যা হচ্ছিল না। একদিন ওনার মায়ের বিশেষ কোনো একটা কাজ পড়ে যায়, খুব জরুরি একটা কাজ পড়ে যায়। তখন রেহানা আপুকে বলে যে, তুমি একটু কষ্ট করে বাসায় একা একা চলে আসো, যেহেতু বাসার পাশেই ছিল একদম সেই স্যারের বাড়ি, বেশি দূরে না, তুমি চলে আসো। তখন রেহানা আপু বলেছে যে ঠিক আছে, আমি চলে আসবো। আর রেহানা আপুর মাও চিন্তা করেছে যে তুই এতদিনে তেমন কিছু হয় নাই, এখন হয়তো বা সমস্যা নাই, আর এত এই সামান্য সময়ের জন্য আর কি হবে, দিনের বেলা কোনো সমস্যা হওয়ার কথা না। রেহানা আপু টিউশন শেষ করে বাসায় আসার পথে হঠাৎ করে ওনার মনে হয় উনি একটু দোকানে গিয়ে ওয়েফার কিনবেন। ওয়েফার নিশ্চয়ই চিনতে পেরেছেন, লম্বা লম্বা স্টিকের মতো এক ধরনের মিষ্টি খাবার, আমরা সবাই যেটা খুব পছন্দ করি। ওয়েফার কিনতে দোকানে গিয়েছেন উনি। ওয়েফার কিনে বাসায় আর উনি ফেরত আসেননি। দেরি হয়ে যাচ্ছিল যখন, তখন তার মা সেই স্যারের বাসায় যান। স্যার বলে, ও তো অনেক আগে চলে গেছে। অথচ যখন বাসায় আসেনি, তখন রেহানা আপুর আম্মা খুব চিন্তিত হয়ে পড়েন, কোথায় গেল, আবার কি বিপদ হলো। রেহানা আপুর মা তো পাগল হয়ে যান প্রায়, কোথায় হারিয়ে গেল। তখন ওই দোকানদার বলে যে, ও তো আমার দোকান থেকে ওয়েফার কিনেছিল, তারপর তো বাড়ির দিকেই গেল। তখন রেহানা আপুর মা বুঝতে পারেন এইবার কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। চারদিকে খোঁজ লাগানো হয়, কোথাও পাওয়া যাচ্ছে না। রাতে 1টা বেজে যায়, তাও ওনাকে পাওয়া যাচ্ছে না। অবশ্যই ডিসিশন নেওয়া হলো, যেহেতু পাওয়া যাচ্ছে না, থানায় জিডি করা হবে। জিডি করার জন্য তার পরিবারের সদস্যরা যখন রাজবাড়ী সদর থানায় যাওয়ার জন্য উদ্যত হন, তখন হঠাৎ করে একজন অটোরিকশা চালক, বেড়াডাঙ্গা এলাকারই, তিনি এসে রেহানা আপুর বাসায় এসে খবর দেন যে রেহানাকে দেখা গেছে শিক্ষা অফিসের সামনে। কারণ আমাদের বেড়াডাঙ্গা এলাকাতেই মানে জেলা শিক্ষা অফিস আছে, একই জায়গায়, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস দুটোই একই জায়গায়, ওইখানে সামনে তাকে দেখা গেছে। তখন রেহানা আপুর বাবা বলছে যে, তুমি তাকে নিয়ে আসলে না কেন? তখন তিনি বলছেন যে, আমি তাকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আচরণটা অস্বাভাবিক লেগেছিল, সে অটোতে ওঠে নাই, এই জন্য আমি দ্রুত আপনাদেরকে খবর দিয়ে গেলাম। তখন সবাই তাড়াতাড়ি সেখানে যায়, গিয়ে দেখে যে রেহানা আপু সেখানে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রেহানা আপুর পুরো শরীর ভরা রক্ত আর রক্ত, অথচ ওনার শরীরে কোথাও কোনো কাটা দাগ নেই, কিন্তু পুরো শরীর ভরা রক্ত এবং ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ তার শরীর দিয়ে। তাকে দ্রুত ফ্রেশ করানো হয়। ফ্রেশ করানোর পর তাকে জিজ্ঞাসা করা হয় কি ঘটেছিল। রেহানা আপু বলেন, তিনি যখন ওয়েফার কিনে বাসার দিকে ফিরছিলেন,
হঠাৎ করে একটি আলোর ঝলকানি উনি চোখে দেখতে পান, তারপরে উনি আর কিছুই দেখেননি। দীর্ঘক্ষণ তার কিছু মনে নাই বা ওনার কোনো সেন্স ছিল না। যখন সেন্স ফেরে তখন দেখে যে একটি দ্বীপের উপরে উনি বসে আছেন, চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত, মনে হচ্ছে রক্তের সাগর। সেই সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ এবং চারদিকে রক্তের সাগর এবং ঢেউ খেলছে সেই রক্তের সাগরে। এবং সেই দ্বীপে তিনি একা নন, ছোট ছোট অনেকগুলো কুকুরের বাচ্চা রয়েছে। এবং কুকুরের বাচ্চা কিন্তু স্বাভাবিক কুকুরের বাচ্চার মতো নয়। এই কুকুরের বাচ্চার মাথাগুলো ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং দাঁতগুলো ছিল অনেক বড় বড় লম্বা এবং চোখগুলো ছিল লাল লাল। তারা রেহানা আপুর চতুর্দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছিল, তার জামা ধরে কামড় দিয়ে টানছিল এবং চেষ্টা করছিল সেই রক্তের সমুদ্রের মধ্যে তাকে নামিয়ে নিতে। অনেকক্ষণ ধরে চেষ্টার পর যখন ওই কুকুরের বাচ্চাগুলো কোনো এক কারণে তাকে নিয়ে যেতে পারছিল না ওই সমুদ্রের মধ্যে, হঠাৎ করে রেহানা আপু চোখের সামনে আবারও একটা আলোর ঝলকানি দেখতে পান এবং তারপরে নিজেকে আবিষ্কার করেন জেলা শিক্ষা অফিসের সামনে। এরপর বেশ আরো ভালো ভালো কিছু তান্ত্রিক কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। এরপরে বেশ দূর থেকে একজন খুব ভালো কবিরাজ আসেন, তিনি এসে একটি পরীক্ষা করেন। সেটি হচ্ছে একটি কাচের পাত্রের মধ্যে, একটি কাপের মতো একটি পাত্র, সেই পাত্রের মধ্যে একটি গাছের পাতা, শুকনা পাতা উনি পানির মধ্যে দেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই কাপের মধ্যে যেভাবে পানির পাক হয়, যেভাবে পানিতে সাইক্লোন হলে যেরকম হয় আর কি, আমরা অনেক সময় নদীতে পানির পাক দেখি, কাপের মধ্যে ওরকম পানির পাক শুরু হয়ে গেছে এবং পানিটা আস্তে আস্তে কালো থেকে আরো ঘন কালো হয়ে যাচ্ছে এবং ওই পানির মধ্য থেকে এক ধরনের ধোঁয়া সবার সামনে বের হয়ে যায়। তখন ওই কবিরাজ বলে যে এর সাথে যে ভয়ঙ্কর একটা জিনিস লেগে গেছে, এ সহজে যাবে না। তবে রেহানাকে অনেক আগেই এই ভয়ঙ্কর জিনিসটা নিয়ে যেত, কিন্তু একটি শুভ শক্তি যেটি তাকে বারবার সেভ করছে, প্রত্যেকবার তাকে সেভ করে, নিতে গিয়েও নিতে পারে না, প্রতিমধ্যে রেখে তাকে চলে যায়। ওই একটা ভালো শক্তির কারণে এখনো সে বেঁচে আছে। প্রিয় লিসেনার্স, এই ভালো শক্তি হচ্ছে সেই শক্তিটা রেহানা আপু প্রায় 96তম দিনে যেই সাদা জুব্বা পরা একটি অবয়বকে দেখেছিলেন, যে এসে বলেছিল তুমি এই কাজটি করো না, এটি হচ্ছে সেটি। এবং রেহানা আপুরা যখন অম্বিকাপুর থাকতেন ফরিদপুরে, তার পাশের বাড়ির প্রতিবেশী সেই ছেলেটা রাতের বেলা যে সাদা যে অবয়বটা দেখেছিলেন, সেটিও ছিল সেই ভালো শক্তি। কারণ এই ভালো শক্তিটা সবসময় রেহানা আপুকে সেভ করার চেষ্টা করত, কিন্তু তার বয়স ছিল অনেক কম, সে ছিল দুর্বল প্রকৃতির। কিন্তু ওই ভয়ঙ্কর কালো অশুভ শক্তিটা ছিল, তার বয়স অনেক বেশি ছিল এবং সে ছিল খুবই শক্তিশালী, যার কারণে শুভ শক্তি তার সাথে অতটা পেরে উঠত না। কিন্তু না পেরে উঠলেও ওই শুভ শক্তির প্রচেষ্টা রেহানা আপুর জীবন নাশ করতে পারেনি এবং তাকে সেই অচিন দেশেও নিয়ে যেতে পারেনি। কবিরাজরা বলেছে তাকে কখনোই একা ছাড়া যাবে না। এখনো পর্যন্ত তার সাথে এই ঘটনা ঘটে চলছে এবং তিনি কখনো বাসা থেকে একা বের হন না। যখনই বাসা থেকে বের হন বা কোথাও যান, সাথে সবসময় লোক থাকে। একজন হুজুর সেই অশুভ শক্তিকে হাজির করেছিল, তাকে বলেছিল তুমি এই মেয়ের পিছনে কেন লেগেছ, তুমি চলে যাও। তখন সেই অশুভ শক্তি বলেছিল আমি তো এই মেয়ের কাছে আসি নাই, সেই তো আমাকে ডেকে নিয়ে এসেছে, সে যেহেতু ডেকে নিয়ে এসেছে আমি আর যাব না। প্রিয় লিসেনার্স, এই কারণে অনেক চেষ্টার পরেও এই অশুভ শক্তিকে তার কাছ থেকে বিতাড়িত করা যাচ্ছে না।
তিনি ভয়ঙ্কর একটা অস্বাভাবিক রকমের জীবনযাপন করছেন। লেখাপড়া করছেন যদিও উনি, কিন্তু এটা কোনো আসলে স্বাভাবিক মানুষের জীবন নয়। এই জন্য আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনো বলছি, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে উৎসাহী হয়ে প্যারানর্মাল কোনো বিষয়ে আমরা যেন হাত না বাড়াই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। জি। আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া। আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতির সদস্য ছিল। বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আরেকটা ছেলে ছিল হুম। যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়েই। আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাইয়া একদম অন্য জগতের মানুষ বলতে পারেন। হুম। এই টাইপের, মানে কি বলবো, পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল। যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডও যখন মানে আমার সাথে ওকে পরিচয় করায় দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। হুম। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেব, আচ্ছা। তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল। তো বলেছে যে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার। তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে? তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার, এই আঙ্গুলে কি হয়েছে? তো ও জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল, যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই হাতে ব্যান্ডেজ দেখাতে, হুম। মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে বলে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা। বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বলবা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়? বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না। মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট, বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়।
তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আর একটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়। স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আর একটা এগুলো আপনি পাথর নিজে এক্সপিরিয়েন্স করেছেন? একদম নিজের চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটাও কি আপনার চোখের সামনে জি ঘটেছে? ভাইয়া, একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো, অত্যন্ত ভয়ানক ভাইয়া ছিল যে, বিকজ আর পাথরটা ছিল একেবারে ভাইয়া চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায় এবং ভাইয়া ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে ভাইয়া সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আরো কিছু কিছু সামথিং, ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখে ও আরো বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো, আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে, তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভাইয়া এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও, আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যেই জিনিসটা রিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাক কাউটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না, তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি, তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ও ওর মতোই আছে। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি যা বলি তাই হয়। তো ও তো মানে ও আমার এত কথা শুনে, আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চার্চে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বা হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া। এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতে ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে মানে এই জিনিসটা ছিল। এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরো অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পায়নি ভাইয়া। এইটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আশা করছি যে একটু ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায়। সালমা মেয়েকে নিয়ে পড়াশোনা করাতেন রাতের বেলা, তখন সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যার সময় তিনি পড়তে বসাতেন মেয়েকে। তো যাই হোক, এরকম একদিন তিনি তার মেয়েকে পড়তে বসিয়েছেন, এবং তিনি মেয়েকে পড়ার কথা বলছে পড়ো, মানে ছোটখাটো পড়া যেটা হয় ABCD যা হয়। তো এরকম বলতে বলতে দেখছেন যে তার মেয়ে চোখ বড় বড় করে পিছনের দিকে তাকিয়ে আছে। মানে তাদের রুমটার মধ্যেই এমন ছিল, একটা এন্ট্রেন্স ছিল এক পাশে, এবং তার পাশেই হচ্ছে রেস্টরুম, আর তার পাশে হচ্ছে একটা বিছানার মধ্যে বসে তিনি তার বাচ্চাকে পড়াচ্ছিলেন, মার্জিয়া বয়স 6।
তো তিনি বলছেন যে বাবা পড়ো, কিন্তু দেখছে যে মেয়ে, তার ছোট মেয়ে পড়ছে না, সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে দরজার দিকে। তো তিনি বারবার বলছেন, বাবা কি হয়েছে, কি দেখো তুমি, কি পড়ো? বলে কি, মা ওই যে হাত দিয়ে সে দেখাচ্ছে সামনে। তো তিনি বলছেন, কি দেখছো, ওটা কি? তো তিনি তাকিয়ে দেখছেন কিছুই নেই সেখানে। মেয়ে তাকে হাত দিয়ে দেখাচ্ছেন দরজা, বাথরুমের দরজার দিকে, ওই দিকটায়। তো মেয়ে বলছে, ওই যে দেখো। তো দেখছে যে তার মেয়ের চোখ বড় বড় হয়ে যাচ্ছে, মুখটা আরো শুকিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে সে ভয় পাচ্ছে। তো তিনি জিজ্ঞেস করে, কি দেখছো বাবা, কি দেখাচ্ছ আমাকে? তখন বলতেছে, মা ওই যে দেখো ওইখানে। তো তিনি মেয়ের কাছে আসে, মেয়ে দেখে যে ভয়ে তার কাছে কুকড়ে আসছে। তো তিনি বলছে, কি দেখছো বাবা? মাথায় হাত বুলে দেখে মেয়ে চুপচাপ বসে বলছে যে আমি একটা মানুষ দেখছি। তো বলতেছে, কি মানুষ দেখছো তুমি? বলে, কালো কুচকুচা। বলে, কালো কুচকুচা মানে? বলে, কালো কুচকুচা একটা মহিলা ওইখানে দাঁড়ায় ছিল, সাদা শাড়ি পরা, চোখ হলুদ, আর সে জিব্বা বের করে আমাকে দেখাইতেছে, জিব্বাটা কালো, বড়, এরকম লম্বা জিব্বা। তো তিনি শুনে প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি চিন্তা করেন যে মেয়ে তো এইটা আউট অফ কিউরিয়াসিটি, কোথার থেকে এটা আসতে পারে না তার মধ্যে, হঠাৎ করে সে এটা কোত্থেকে তার কল্পনার জগতে বিল্ড করবে। যেভাবে বর্ণনাটা দিছে, বর্ণনাটা খুবই ভয়ের, এবং তিনি খেয়াল করলেন তার মেয়ে থরথর করে কাঁপছে, তার শরীর গরম হয়ে যাচ্ছে, মানে বেশ গরম হয়ে গেছে গা, এবং ভয় তার সাথে সেটে আছেন মেয়ে। তো তিনি তার এক কাজিন ছিলেন, তাকে ডাক দেন, তার কাজিন বা ডার্ক বর্ণের ছিলেন। তো তিনি জিজ্ঞেস করেন যে তোমার এই আন্টির মতো যে দেখছো এখানে? বলে, না না না, আরো কালো, অনেক অনেক কালো, কুচকুচা কালো। তো তিনি খুব ভয় পেয়ে যান। তিনি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি শোন, এবং রাতের বেলা তার মেয়ের অনেক জ্বর আসে, অসুস্থ হয়ে যান। তো তিনি পরবর্তীতে নিকটস্থ মসজিদের যিনি হুজুর ছিলেন তার কাছে মেয়েকে নিয়ে যান, এবং তিনি ঝেড়ে দেন, দোয়া করে দেন। বলে যে ছোট বাচ্চার অনেক সময় খারাপ জিনিসপত্র দেখে, তো সাবধানে রাখবেন। তাকে দোয়া দুরুদ পড়ে দেয়, এবং তাদের বাসাটা সম্ভবত কিছু দোয়া দিয়ে দেয় তাকে বাসায় রাখার জন্য, এরকম কিছু। এবং তিনি তারপর নিয়ে আসেন। তারপর আর কিছু ঘটেনি। তো এই ছিল সেই ঘটনাটা, এবং তিনি শেয়ার করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন এর আগেও আমাদের মেসেজে এসে যে আপনি প্লিজ কাহিনীটি শেয়ার করুন। তো যাই হোক, আমি কাহিনীটি শেয়ার করে ফেললাম আজকে সালমা আপনার কাহিনীটি, কারণ আপনার কাহিনীটি একটু সমস্যা ছিল যে আপনার ইমেল সেন্ডার নাম ছিল একটা এবং আপনার নাম আলাদা, খুঁজে পেতে সমস্যা হয়েছে। আর আমাদের কাহিনী সর্ট করা হয়, এবং এই সর্টিং করার সময় অনেক সমস্যা হয়ে যায়, কারণ অনেক কাহিনী জমা থাকে আমাদের কাছে। এই সব কাহিনীর মধ্যে খুঁজে বের করাটা একটু কঠিন। আমরা চেষ্টা করবো একে একে যেই কাহিনীগুলো প্রচারযোগ্য সেগুলো আমরা প্রচার করে ফেলবো। আর আসলে আমি বলেছি আজকে অনুষ্ঠানের শুরুতেই, যে কাহিনীগুলো আসলে প্রচারের মতো না সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি, কথা বললে বলছি যে আসলে মনে হয় না কাহিনীটা শেয়ার করতে পারবো আমরা। আর সেক্ষেত্রে আপনাদের ক্ষমা করতে হবে আমাদের। আমরা জানি আপনারা কষ্ট করে একটা কাহিনী কালেক্ট করেন, তবে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, কাহিনী কালেক্ট করার সময় কাইন্ডলি খেয়াল রাখবেন কাহিনীর কতটুকু আপনার কাছে মনে হচ্ছে যে অথেন্টিক বা কাহিনীটা মানে প্রচারযোগ্য। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কাহিনীর মধ্যে এমনভাবে জিনিসগুলো প্রচার থাকে, বা এমনভাবে কাহিনীর জিনিসগুলো প্রকাশ হয়ে থাকে যে যেটা আমরা প্রচার করলে আপনাদের মাঝে অনেকেই অনেক কিছু বলে বসবেন। আপনারা নিজেরাই জানেন, আপনারা যখন লাইভ কমেন্টে আসেন আপনারা অনেকেই কি লেখেন এবং অনেকের কাহিনী শুনে কি ধরনের মন্তব্য করেন। তো আমি চাই না আসলে মানে ওই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে যেতে, বা আমার নিজস্ব বিবেচনায় যেটা মনে হয় যে আসলে এই কাহিনীটা এইভাবে প্রচার করলে ঠিক আছে, বা এই ধরনের কাহিনী প্রচার করার মতো, সেটাই আমরা আসলে চেষ্টা করি কালেক্ট করতে। আর আমি আরেকটা জিনিস বলেছি, বিভৎস কোনো কথা আমরা প্রচার করব না, আপনারা এটা কাইন্ডলি করবেন না। আরেকজন মানুষ যার কাহিনী আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা চেষ্টা করি মানুষের সাথে ফোনে যোগাযোগ করার, যাদের সাথে আমরা কাহিনী শেয়ার করি, আমরা একান্ত চেষ্টা করি তাদের সাথে টেলিফোন নাম্বার দিলে সেখানে যোগাযোগ করে কথা বলার, তার সাথে কথা বলে একটা কনফার্মেশন নেওয়ার। তো যেটা হয় যে অনেক সময় অনেককে ফোনে পাওয়া যায় না, তখন একটা সমস্যার সৃষ্টি হয়। তো এরকম যে কনফার্মেশন না হয় অনেক সময় সেই কাহিনীটা আমরা স্ক্যাজুয়াল করেও আমরা ঠিক করেও যে আমরা প্রচার করব, কিন্তু পরবর্তীতে করা হয় না। তো সেটা আপনাদের মেনে নিতে হবে। আপনি যদি অ্যাভেলেবেল না থাকেন, আপনি যদি আপনার নাম্বারটা বন্ধ করে দেন আমাদের ফোন পাওয়ার পরে, আপনার কাহিনী কিন্তু আমরা প্রচার করব না, এটা আপনাকে জেনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি অফেন্সিভ কথাবার্তা আমাদের ইমেলে লিখলে মানে আসলে কোনো লাভ হবে না। এবং পরবর্তীতে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে
এবং সব জায়গায় আপনার নাম প্রকাশ করে দেবো আমরা, এবং আপনি যে ধরনের কথা লিখেছেন সেটা আমরা প্রকাশ করে দেবো। তো যাই হোক, আমরা চলে যাব এখন পরবর্তী কাহিনীতে, এবং যেই কাহিনীটা আমাদের সাথে শেয়ার করেছেন আফজাল হোসেন, এবং তিনি শেয়ার করেছেন এটি তার গ্রামের কাহিনী, এবং এটি ঘটেছিল তার নানার সাথে, এবং অনেক দিন আগে নানার সাথে যেহেতু করেছিল, বেশ অনেক আগের একটি কাহিনী এটি। এবং এই ঘটনাটি ঘটেছিল তার নানার সাথে, এবং বাংলাদেশের এমন একটা জেলায়, যে জেলাটা সুন্দরবন সংলগ্ন একটা জায়গা, এবং সেই জায়গা সাতক্ষীরা অঞ্চল, এবং সাতক্ষীরা অঞ্চলের একটি জায়গায় ঘটেছিল কাহিনীটি, এবং আমি কাহিনীটি আমার মতো করে শেয়ার করছি। তো আফজালের নানার বোনের বিয়ে হয় তাদের গ্রাম থেকে বেশ অনেক দূরে, কয়েকটা গ্রাম পার পেয়ে সেখানে যেতে হয়। মানে তখনকার সময় বলতো কয়েক ক্রোশ হেঁটে যেতে হতো, কয়েক ক্রোশ পথ হেঁটে যেতে হতো, এবং এরকম দূরে, এবং তার মাঝখানে ঘন গভীর বন জঙ্গলের মধ্যে দিয়ে তাদের যেতে হতো, অনেক গাছগাছালি, জঙ্গল, এবং খুব দুর্গম পথ। আফজালের নানার বোনের বিয়ে হয় সেখানে, এবং আফজালের নানা তখন ইয়াং, এবং তার বড় বোনের বিয়ে হয়েছে। তো এরকম একটা সময় তাদের বাসায় এক সময় খবর আসে যে তার বোন সন্তান সম্ভবা ছিল, এবং তার সময় ঘনিয়ে এসছে, এবং তারা এক্সপেক্ট করছে যে মেয়ের বাবার বাসা থেকে কেউ আসুক, এবং সেও এই সময় থাকুক সেখানে, এবং কোনো রকমের প্রয়োজনে, কোনো রকমের দরকারে যাতে সেও সাহায্য করতে পারে, এবং তাদের ভেতরে একটা মানে এরকম কাইন্ড অফ তাদের ফ্যামিলিগতভাবে একটা প্রথা চালু ছিল যে মেয়ের বাসার কেউ থাকলে তখন সুখবরটাও সে ভাগাভাগি করে নেয়, এবং তাদের ভেতরে একটা ভালো বা কি বলে এটাকে সৌহার্দ্য বিনিময় হয়, এরকম ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক, আফজালের নানার বাড়িতে তখন যেটা হয়, তার বাড়ির তাদের বাবা মা ছিল, এবং তারা যে সেদিন সন্ধ্যার সময় আফজালের নানা বাসায় আসার পরে তাকে বলেন, তখন উনি বাইরে ছিলেন, উনি তখন তাদের পারিবারিক ব্যবসার কাজে বাইরে ছিলেন, এবং তিনি যখন ফিরে আসেন তাকে বলেন যে তোমাকে যেতে হবে তোমার বোনের বাড়িতে, এবং তোমার বোনের আজকে খুব খারাপ মানে টাইম কাছে আসছে, খুব কাছাকাছি সময় চলে আসছে সন্তানের, এবং তোমাকে যেতে হবে সেখানে। এবং এটা শুনে আফজালের নানা কিছুটা আর কি একটু অবাক হন যে এখন তাকে যেতে হবে বেশ দূরের পথ, এবং সেখানে সেই সময় যাওয়ার জন্য কোনো রকমের যানবাহন সেরকম ছিল না, যেটা ছিল তাদেরকে যেতে হতো অনেক দূর পর্যন্ত হেঁটে, এবং গরুর গাড়িতে, এবং হেঁটে, এবং এছাড়া কোনো জায়গা ছিল না। এবং সেখানে একটা জায়গা তাকে নৌকা নিয়ে পার হয়ে যেতে হতো, এবং সেই নৌকা পার হয়ে আবার হাঁটা লাগতো। তো বেশ দূরের পথ, এবং এত দূরের পথ তিনি যাওয়ার কথা চিন্তা করে সন্ধ্যার সময় একটু হতাশ হয়ে যান। কিন্তু তার পরবর্তীতে তার বোনের কথা মনে হওয়াতে, যে যেহেতু বোনের এরকম একটা সময় তাকে যেতেই হবে, তো তিনি মোটামুটি বাসা থেকে কথাবার্তা বলে বলেন যে ঠিক আছে আমি যাব। তো বাসায় সবকিছু রেডি করে দেন, এবং তারা চেষ্টা করেন যে ওনার সাথে বাসার যে কাজের ছেলেটা ছিল তাকে পাঠানোর জন্য। তো কাজের ছেলেকে খুঁজে পাওয়া যায় না, এবং তারা দেখে যে তখন যেটা হয় যে তাদের ব্যবসার থেকে একটা ছেলে, যেটা কি তাদের যে সেখানকার দোকানে ছিল, দোকানে কাজ করতো, সে বাসায় আসে। তাকে মানে সে তাদের সাথে ছিল, তো তাকে বলে যে তুমি চলে যাও। তো আফজালের যে নানা সেই কাজের ছেলেকে নিয়ে তিনি রওনা দেন তার বোনের বাড়ির উদ্দেশ্যে, এবং যেটা অনেক দূরে, এবং সবকিছু তারা মোটামুটি বাসার থেকে গুছিয়ে নিয়ে হাঁটা ধরেন তিনি এবং সেই কাজের ছেলে আর কি, মানে তাদের দোকানের ছেলে যে। তো দুজন মিলে হেঁটে যাচ্ছে, এবং বেশ লম্বা রাস্তা, এবং হেঁটে যাচ্ছে, এবং তিনি মোটামুটি পথটা অতীতে 2বার গিয়েছেন, তো তার আন্দাজ আছে যে কিভাবে যেতে হয়। তো অনেক লম্বা রাস্তা, তো হেঁটে যাচ্ছেন তিনি, তার গ্রাম পার হয়ে গেলেন, তারপরের গ্রাম পার হয়ে গেলেন, এরকম 2টো গ্রাম পার হয়ে তিনি হেঁটে যাচ্ছেন। এবং এখন তিনি যেখান দিয়ে হাঁটছেন সেখানে আসলে ওই বন শুরু হয়ে গেছে, তাদের এলাকার যে বনের অংশটা আর কি শুরু হয়ে গেছে। এবং তিনি জানেন যে এই বন খুব ঘন একটা বন, এবং এর পাশ থেকে এই বন ছাড়িয়ে গেলেই কিন্তু দূরে সুন্দরবনের অংশ শুরু হয়ে গেছে, যেখানে নাকি মানে সেই সময় আসলে আরো অনেক ভয়ঙ্কর ছিল সুন্দরবন, এখনকার মতো না। এবং তিনি বুঝতে পারছেন যে এখন খুব গহীন একটা রাস্তা দিয়ে তিনি হাঁটছেন। যাই হোক, তিনি যেহেতু গ্রামের লোক, গ্রামের ছেলে, তার ভেতরে সেই সাহসটা আছে যে তিনি এই ধরনের ব্যাপার স্যাপার মোটামুটি জানেনই গ্রামের রাস্তায় কিভাবে চলতে হয়, তো সেটা দেখেই তিনি চলছেন।
তার সাথে সে ছেলেটা আছে এবং রাত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে সন্ধ্যা পার হয়ে গেল, এবং তার সাথে যেটা আছে তার সাথে একটা এরকম লণ্ঠন দিয়ে দিয়েছিলেন বাড়ি থেকে, সেই লণ্ঠনটাকে জ্বালিয়ে নিলেন তারা, এবং লণ্ঠন জ্বালিয়ে তারা চলছেন, আর হাতের মধ্যে লাঠি আছে, এবং তাদের সাথে যে ওই পোচকা আর কি কিছু জিনিসপত্র তারা নিয়েছেন সেটা নিয়ে তারা চলছেন। রাস্তার মধ্যে চাঁদ উঠে গেছে এবং বেশ সুন্দর একটা চাঁদ, রাস্তা আঁকা বাঁকা। তো আফজালের নানা চলছেন, রাস্তার দুই পাশে তিনি দেখছেন যে গাছ গাছালি বেশ এবং বাঁশঝাড়, এবং তিনি দূরে কোনো সময় কোনো প্রান্তর যখন চলে আসছে তখন দেখতে পাচ্ছেন দূরে সেই বাদা বন আর কি, মানে সুন্দরবনের অংশগুলো আর কি, সেই যেখান থেকে গাছ এবং কিছু পানির মতো নেমে গেছে এরকম, এবং নদী ওখান থেকে চলছে এরকম। তো তিনি দেখছেন এবং চলছেন, দেখছেন এবং চলছেন, এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে বেশ আরো দূরের রাস্তা যেতে হবে তাকে। তো তিনি ভাবলেন যে একটু বসে এখানে জিরিয়ে নেই। তো তিনি ওখানে বসলেন, বসে বললেন যে ওই সাথে যে ছেলেটা ছিল তাকেও বসলেন যে তুমিও বসো, বসে একটু জিরিয়ে নাও, কারণ অনেক দূর হাঁটছি আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, এবং আমরা এই রাস্তার মধ্যে কিন্তু এখন কোনো গরুর গাড়ি বা কিছুই পাবো না, আমাদের হাঁটতে হবে, এবং সামনে অনেক দূরে যাওয়ার পরে হয়তো আমরা বাজার পাবো, সেই বাজারও থাকবে বন্ধ। তো সুতরাং আমাদের খেতে হবে এই পোটলা থেকে, এবং পোটলা থেকে খেয়েই আমাদের সাথে যে খাবার আছে সেটাই খেতে হবে, খেয়ে আবার চলতে হবে। আমরা যদি খেয়া ঘাটে যে মাঝি না পাই তাহলে কিন্তু বিপদে পড়ে যাব, কেন গভীর রাতে ওখানে মাঝি নাও থাকতে পারে। তো মাঝি না থাকলে সেখানকার কাউকে উঠিয়ে আমাদেরকে ব্যবস্থা করতে হবে নদী পার হওয়ার জন্য। তো যাই হোক, এরকম আলাপ করে তারা বসে থাকে কিছুক্ষণ। বসে থাকার পরে এক সময় ওই সাথে ছেলেটা বলে যে ভাই চলেন, এখানে বসে থেকে আসলে লাভ নাই, রাত হইতেছে, এবং বনের মধ্যে দেখা যাচ্ছে টুকটাক দেখা যাচ্ছে বিভিন্ন নিশাচর পশু পাখি ডাকতেছে, এটা আসলে আমরা এখানে বসে থেকে কোনো লাভ নেই। যাই হোক, তারা হাঁটতে থাকে, আবার হাঁটা দেয়, এবং চলতে 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 এক সময় ওনার সাথে যে ছেলেটা সে বলে যে ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু আসতেছি। বলে কোত্থেকে? বলে যে আমি একটু আমার নিজের একটু প্রেশার হয়েছে, আমি আসতেছি, মানে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবে আর কি। যাই হোক, তিনি একটা পাশে দাঁড়িয়ে থাকেন, হামজালের নানা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন শোভা আশেপাশের, কারণ তখনকার সময় আসলে এখনকার মতো আধুনিক সিগারেটও ছিল না, তার খুব মানে নেশা ছিল যে তিনি ওই যে সুযোগ পেলেই আর কি তাদের বড়দের কুক্কা দিয়ে টান দিতেন। যাই হোক, কিন্তু এখন তিনি এখানে কিছুই এরকম পাচ্ছেন না, তো তার একটু হতাশও লাগে যে এরকম জায়গা দিয়ে হাঁটার সময় যদি একটা হুক্কায় টান দিতে পারতাম তাও ভালো লাগতো। যাই হোক, সেটা তো সম্ভব হয় না। তো তিনি খুব উদার ভাবে ওখানে দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন। রাত কিন্তু বেশ আলো আছে রাস্তায়, সেই লণ্ঠনের আলো তো আছেই, তার সাথে চাঁদের আলো পড়েছে এবং বেশ রাস্তা বেশ আলোকিত হয়ে আছে। তো যাই হোক, তো ওই ছেলে যে গেছে সে কিন্তু লণ্ঠন নিয়ে যায়নি, লণ্ঠন ওনার কাছেই আছে। তো অনেকক্ষণ তিনি দাঁড়িয়ে রইলেন। দেখেন, উনি এক সময় চিন্তা করলেন যে এতক্ষণ হয়েছে, অনেকক্ষণ হচ্ছে, ছেলেটা আর আসতেছে না। তো বেশ লম্বা সময় পার হয়ে গেছে, তিনি দেখতেছে ছেলেটা আসতেছে না। তো তিনি একটু অস্বস্তিতে পড়ে গেলেন যে ছেলেটা আসতেছে না কেন। তো তিনি ওই যে মেঠো পথ ছিলেন, যে মাটির পথ, সেটা থেকে তিনি আস্তে আস্তে নিচে নামলেন। নিচে নেমে তিনি ওই আইল মানে যেই একটা মাঠের মতো, মানে একটা ঘাসের মতো রাস্তা ছিল, সেই রাস্তার মধ্যে নেমে, মানে রাস্তা থেকে ঘাসের মতো আর কি একটা প্রান্তর ছিল আর কি, সেটা দিয়ে হেঁটে হেঁটে যে গাছের দিকে গেছে ছেলেটা, সেই দিকে তিনি নেমে যান। তো নেমে যেয়ে তিনি হেঁটে হেঁটে এগিয়ে যেতে থাকেন গাছগুলোর দিকে, এবং গাছগুলোর দিকে এগিয়ে যেতে তাকাতে থাকেন দূরে, যে দূরে কিছু দেখা যায় কিনা। তো অন্ধকার হয়ে গেছে, ওনার হাতের লণ্ঠনের আলোতে যতটুকু পড়ছে আর ওই চাঁদের আলোতে যতটুকু দেখছে, গাছের কাছে তেমন কিছু দেখা যাচ্ছে না, কারণ ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কারণ চাঁদের আলো পড়ছে গাছের উপরে এবং গাছের ছায়াটা পড়ছে নিচে, এবং ওনার লণ্ঠনের আলোটাই সামান্য একটু সামনে যাচ্ছে, সেটাতে উনি তেমন কিছু দেখতে পাচ্ছেন না। তো উনি আরো একটু এগিয়ে গেলেন, তিনি দেখলেন যে গাছের কাছেই তো ওই ছেলে কোথাও গেলে এখানে যাওয়া উচিত। তো উনি তার নাম ধরে ডাক দিলেন। নাম ধরে ডাক দেওয়ার পরে কোনো রকমের ফিডব্যাক তিনি পাচ্ছেন না, মানে ওই পাশ থেকে যে কেউ বলবে যে আছি বা কিছুই না, মনে হচ্ছে উনি ফাঁকা জায়গায় ডাকতেছেন দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু কোনো মানুষের কোনো ফিডব্যাক নাই। তো তিনি না একটু ভয় পেলেন। তখন ভয় পেলেন কারণ হচ্ছে
যে এরকম রাস্তা এবং মানে এটা তো একটু জঙ্গলি জায়গা হয়ে গেছে এবং তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু দূরে তাকালে নদীর ওই পারে দেখা যাচ্ছে মানে সুন্দরবনের অংশগুলা এবং এইসব জায়গায় কিন্তু রাতের বেলা বাঘ বের হয় এবং যদিও খুব একটা তাদের এলাকায় শিকারের কাহিনী নাই, যে তাদের এলাকায় যে বাঘ চলে আসছে এরকম কাহিনী খুব কম, কিন্তু তিনি কিন্তু এই ভয়টাকে উড়িয়ে দিলেন না একবারে, যে এরকম কিছু কি হয়েছে কিনা বা এরকম কিছু সমস্যা হয়েছে কিনা। তো বেশ ভয়ে ভয়ে তিনি আরো দুই একবার ডাক দেন এবং ডাক দিতে গিয়ে তখন তিনি আবার একটা ভয় পান যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো তিনিও একটা টার্গেটে পরিণত হতে পারেন, কিন্তু তাই বলে উনি ওনার সাথে যে কর্মচারী তাকে তো ফেলে যেতে পারেন না। তো তিনি ভয়ে ভয়ে ডাকছেন, কিন্তু কোনো রকমের সাড়া শব্দ নেই। উনি ডাকেন, মনে হয় যে শব্দটা জায়গার মধ্যেই মানে ফিরে আসে এবং কোনো রকমের এক্সট্রা শব্দ পাওয়া যায় না সেখানে। যেটা পাওয়া যায় যে উনি যখন কথা বলতেছেন তখন দেখা যাচ্ছে যে সবকিছু চুপ হয়ে যাচ্ছে চারিপাশে, কোনো শব্দ নেই। আবার ওনার ডাকটা শেষ হওয়ার সাথে সাথে একই সাথে সে পোকাগুলো দ্বিগুণ জুড়ে ডেকে উঠতেছে। পোকা মানে রাতের কিছু পোকামাকড় আছে জঙ্গলে বনে, কিছু নিশাচর শব্দ থাকে, সেগুলো মনে হচ্ছে ওনার ডাকের সময় চুপ হয়ে যাচ্ছে এবং উনি ডাক যখন বন্ধ করে দিচ্ছেন তখনই সেটা খুব জোরে শুনতে পাচ্ছেন তিনি। এবং তিনি বেশ ওই জায়গাটায় দাঁড়িয়ে কিছুটা ভয় পেয়ে যান, কিছুটা কাইন্ড অফ লাইক একটা ভীতি তার মনে কাজ করে যে কি হলো। আবার একবার ভাবেন যে আসলে ওই ছেলে কি রাস্তায় চলে গেছে, আমি তো রাস্তা থেকে নেমে আসলাম। তো তিনি এটা মনে করে তিনি হাঁটা দেন রাস্তার দিকে এবং তিনি হেঁটে 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 যখন ওই রাস্তার কাছে আসছেন তিনি দূর থেকে দেখেন কেউ একজন দাঁড়িয়ে আছে রাস্তার উপরে এবং তিনি ভাবে ছেলে তো চলে গেছে, তিনি এখান থেকে ডাক দেন। তো ডাক শুনে দেখা যাচ্ছে যে সেই ছেলে বা যেই দাঁড়িয়ে আছে সে আর ফিরে তার দিকে আসে না, সে হাঁটা দিচ্ছে, সে মানে উল্টা হাঁটতেছে। তিনি তাড়াতাড়ি জোরে হেঁটে রাস্তায় ওঠেন, উঠে তিনি দূর থেকে দেখতেছেন কিন্তু চাঁদের আলোতে কিন্তু তিনি বুঝতে পারছেন না এটা কি ওই ছেলে কিনা, বাট মানুষ একজন হেঁটে যাচ্ছে। তো তিনিও সেই হাঁটা ধরেন, তার পেছনে পেছনে হাঁটতেছেন এবং তিনি দুই চারবার ডাকার পরে তিনি যখন শোনেন না, তিনি ভাবে যে ওই ছেলের কি মাথা খারাপ হচ্ছে নাকি ওই ছেলে আমার ডাক শুনতেছে না। তো তিনি হাঁটতে থাকেন তাকে ফলো করে। প্রচন্ড রাগ উঠে যায় ওনার যে এবারে কি ফাইজলামি নাকি। তো তিনি হাঁটতেছেন, তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় আফজালের নানা দেখলেন যে হাতের বাম দিকে একটা প্রান্তর নেমে গেছে এবং সেখান থেকে একটা ছোট রাস্তা আছে এবং তিনি রাস্তাটা চিনতে পারেন, কারণ এই রাস্তাটা হচ্ছে তাদের গ্রাম বা তার পাশের গ্রামে কিছু সনাতন ধর্মাবলম্বীরা আছে, তাদের একটা শ্মশান আছে ওখানে এবং সেখানে যেতে হয় এই পথটা দিয়ে, তিনি জানেন। তো উনি যখন নাকি ওই কাছে আসছেন পথটার কাছে, তখন কিন্তু একটু গা শিরশির করা শুরু করলো ওনার কাছে যে আসলে মানে শ্মশানের ব্যাপারটা তিনি একটু ভয় পেতেন, অনেকের কাছে অনেক কিছু শুনতেন। তো তিনি দেখলেন যে তার সাথে যে মানুষটা বা যেই যাকে তিনি ফলো করে যাচ্ছেন সে হেঁটে সেই পথে নেমে গেছে এবং তিনি কিন্তু একটু থতমত খেলেন, কিন্তু তিনি জানেন যে ওই রাস্তাটা তার রাস্তা না, তার রাস্তা সোজা, কিন্তু তিনি দেখতেছে ওই ছেলে ওখানে নামতেছে কেন। তিনি তাকে ডাকতে ডাকতে অগত্যা তার পিছনে নেমে গেছেন, নেমে তাকে হাঁটতেছেন। তো দেখতেছে যে ওই যে প্রান্তর ধরে ওখানে নদীর কাছে কিন্তু যেতে হয় এবং সে চলে যাচ্ছে নদীর কাছে। তো তিনি তাকে ফলো করে করে যাচ্ছেন এবং তিনি একসময় প্রচন্ড রাগ করলেন, জোরে জোরে বলতেছেন, কথা শুনেই না সে। তো একটা জায়গায় যে দেখলেন যে রাস্তাটা বাঁক নিয়ে যখন সামনে চলে গেছে এবং যখন শ্মশানে শুরু হবে তার কাছে যে ওই যে যিনি ডাকতেছেন সে দাঁড়ায় পড়ল এবং তিনি তখন রাগ করে আরো জোরে বললেন যে কি ব্যাপার, তোমার এতক্ষণ বলতেছে তুমি শোনো না, এই কি ব্যাপার তুই শুনিস না কেন। বলতে বলতে সে আরো কাছে গেছে, কাছে যে যখন নাকি তাদের মধ্যে দূরত্ব দাঁড়ায় গেছে বেশি হলে 15-20 ফিট, এরকম একটা সময় তিনি হঠাৎ খেয়াল করলেন যে আমি কার দিকে তাকায় আছি। আমি যার দিকে তাকায় আছি তার তো শরীরে আসলে কাপড় নেই, মানে সে সারা খালি গা, মানে তার নিচে কোনো রকম একটা কিছু পরা, বাট তার শরীরটা খালি গা এবং তার শরীরটা কেমন জানি নীলচে টাইপের শরীর, মানে আলো পড়তেছে শরীরের কালারটা দেখে মনে হচ্ছে নীলচে টাইপের একটা শরীর এবং তার মাথায়ও চুল নাই, মাথাটাও একই রকম স্কিন দেওয়া এবং সে তার দিকে ঘুরে তাকালো এবং যখন ঘুরে তাকাইছে তিনি তখন খেয়াল করলেন যে যেটা দাঁড়ায় আছে তার হাতের মধ্যে তার দুই হাত দিয়ে একটা হাত ধরা, একটা হাত, মানুষের হাত ধরা এবং
সে তাকায় আছে তার দিকে। তিনি কিন্তু বুঝতেছেন অন্ধকারে চাঁদের আলোতে যে হাত যে একটা ধরে আছে সেটা বুঝতেছে, এবং হাত থেকে কিছু একটা গড়ায় পড়তেছে। তিনি কালচে কিছু দেখতেছেন আলোর মধ্যে। তো তিনি বুঝলেন যে এটা একটা মানুষেরই হাত ধরে দাঁড়ায় আছে, এবং এটা কোনো মানুষ না, এটা কোনো অন্য কোনো জীব বা কোনো কিছু একটা পিশাচ। এবং তিনি চাঁদের আলোতেই এতটুকু খেয়াল করতেছে। এর মধ্যে যেটা হয়, ওনার হাতের লন্ঠনটা থরথর করে ওনার কাঁপতে থাকে, ওনার বুক কাঁপা শুরু করে, উনি কাইন্ড অফ সেন্স হারায় ফেলার মতো অবস্থা। এর মধ্যে যেটা হয়, হঠাৎ করে একটা মেঘ এসে চাঁদের আলোটাকে ঢেকে দেয় এবং চারদিক আরো অন্ধকার হয়ে যায়। এবং তিনি মনে হয় একটা হু হু শব্দ শুনতে পান ওখান থেকে, লাইক হু হু করে একটা শব্দ আসে ওই প্রাণীটার ওখান থেকে। উনি আর কিছু না বুঝে উনি ফিরে দৌড় দেন, মানে ভয়ঙ্কর ভাবে উনি দৌড় দেন সেখান থেকে, এবং তার হাতে কি লন্ঠন আছে কিনা তার কিছুই খেয়াল নেই। লন্ঠন ফেলে তিনি দৌড় দেন, এবং তিনি দৌড়াতে 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 তিনি এক সময় এসে সেই পথে ওঠেন। তিনি বুঝতে পারেন যে আমি একটা পথে উঠছি, কিন্তু তখনও কিন্তু তার সেন্স নাই। তিনি পথে উঠেও দৌড়াতে থাকেন, চোখ মুখ তার বন্ধ, তিনি বুঝতে পারেন না, এবং তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকেন। তো দৌড়াতে দৌড়াতে তিনি একটা জায়গায় এসে পৌঁছান যেখানে দেখেন যে চারিপাশে মনে হচ্ছে যে অনেকগুলো উঁচু উঁচু মাটির ঢিবির মতো, হ্যাঁ, মাটির ঢিবির মতো পড়ে আছে, এবং সেই জায়গাটায় অনেক কুয়াশা, মানে বেশ মাটি থেকে 1-2 ফিট উঁচা পর্যন্ত কুয়াশা ছেয়ে গেছে, এরকম একটা জায়গায়। এবং তিনি ভয়ে কোনো কিছু চিন্তা করতে পারছেন না, দিকও উনি ঠেওয়াতে পারছেন না যে কোথায় কি। তো তিনি একটা মাটির ঢিবির পাশে শুয়ে পড়েন। শুয়ে পড়ে তিনি চিন্তা করছেন যে আমি কি করব, তার কোনো সেন্স নাই। তো তিনি একটা সময় চুপচাপ শুয়ে আছেন, কোনো কিছু নাই, রাতের নিশুতি শব্দ, এবং এর মধ্যে তিনি হঠাৎ করে শব্দ পান, কেমন জানি চপর চপর একটা শব্দ হচ্ছে, চপর চপর একটা শব্দ হচ্ছে, মানে কোনো কিছু ছিঁড়ে যদি কেউ কিছু ফেলে, সামথিং লাইক দ্যাট, এরকম একটা শব্দ উনি পাচ্ছেন, লাইক কোনো কিছু টেনে টেনে ছেঁড়ার শব্দ। মানে জিনিসটা আসলে কিসের সাথে বলবো, কোনো জিনিস যদি, মানে শক্ত কোনো বাকল, গাছের বাকল বা কোনো ডাল যদি টেনে কেউ ছিঁড়ে ফেলে, যেরকম একটা চড়চড় করে শব্দ হবে, সেরকম একটা শব্দ। তো তিনি একটু চিন্তা করেন যে জিনিসটা আসলে কি, কিসের শব্দ হচ্ছে, চারিপাশে তো কুয়াশা। ওনার প্রচন্ড ভয়, একই সাথে অনেক কিউরিয়াসিটি, এবং উনি যেখানে শুয়ে আছে সেখানে কিন্তু মাটির বড় বড় ঢিবি, মানে উঁচু উঁচু মাটির ঢিবি, তিনি বুঝতে পারছেন না। তো তিনি সেখান থেকে ওঠেন, উঠে আস্তে করে হামাগুড়ি দেওয়া শুরু করেন। 4 হাত পা হামাগুড়ি দিতে দিতে তিনি উঠে সামনের দিকে তাকান। তো সামনের দিকে যখন তিনি তাকাচ্ছেন, তখন তিনি দেখতে পান যে একটু সামনে কুয়াশা ফিকে হয়ে গেছে, সেখানে কোনো একটা কিছু উনি দেখছেন যে মানে উনি বুঝতে পারছেন যে সেটার মাথা উঁচু হচ্ছে নিচু হচ্ছে, সামথিং লাইক দ্যাট, একটা মাথার মতো, মানুষের মাথা। তো উনি খেয়াল করে দেখেন কেউ একজন বসে আছে। তো চারটা কিন্তু সেখানে আলো দিচ্ছে না, চারটা মেঘে ঢাকা। এর মধ্যে উনি হালকাভাবে খেয়াল করে চোখে যখন অন্ধকার ওনার ছেয়ে আসে, মানে ছুঁয়ে আসে, তখন উনি বুঝতে পারেন একটা মাথা, এবং তখন তিনি দেখেন সেই মাথাটার আশপাশ থেকে কিছু একটা টেনে টেনে নিচ্ছে। তখন তিনি বুঝতে পারেন যে ওই মাথাটা কিছু চিড়ে চিড়ে খাচ্ছে। তিনি আস্তে আস্তে একটু সামনে যান। তিনি যখন আরেকটু সামনে যান, তিনি হঠাৎ করে বুঝতে পারেন যে সেই জিনিসটা যেটা ছিঁড়ে খাচ্ছে সেটা তার উপস্থিতি টের পেয়েছে, এবং তার দিকে তাকায়। তার দিকে যখন তাকায়, তিনি দেখেন চোখগুলো জল জল করছে, জাস্ট লাইক কোনো প্রেডেটর, বাঘ বা সিংহ যদি রাতের অন্ধকারে তাকায় যেরকম চোখ হবে, সেরকম চোখ জল জল করছে। তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি 1 সেকেন্ডে মনে করেন এটা মনে বাঘ, বাট পরবর্তীতেই তিনি বুঝতে পারেন এটা মানুষের আকৃতি, এবং তিনি তখন প্রচন্ড জোরে দোয়া পড়ে ওঠেন, এবং তার আর কোনো সেন্স থাকে না, তিনি তার সেন্স হারিয়ে ওখানে পড়ে যান। যাই হোক, পরবর্তীতে তার কিছু মনে নাই। আফজালের নানার পরবর্তীতে হুঁশ ফিরে তাকে তিনি টের পান যে তিনি কোথাও যাচ্ছেন, মানে তাকে কেউ নিয়ে যাচ্ছে। এই দিনের আলো ফুটে গেছে, তখন আলো পড়েছে চোখে মুখে। তাকিয়ে দেখেন যে তাকে একটা বাঁশের
স্ট্রেচারের মতো বানিয়ে, বাঁশের স্ট্রেচারের মতো বানিয়ে দুইজন মানুষ নিয়ে যাচ্ছেন তাকে উঁচু করে। এবং তিনি তাকিয়ে দেখেন, তিনি তাদেরকে বলেন যে আমি কই যাচ্ছি, কোনো মতে বলে। তো তারা সাথে সাথে বলে হুঁশ ফিরছে। তারা তাকে নিয়ে তাড়াতাড়ি দেখে যে বসায়, তাদের কাছে একটা কলসির মতো ছিল, মুখে পানি ছিটা দেয়, দিয়ে তাকে জিজ্ঞেস করে যে আপনি কোত্থেকে আসছেন, আপনার এই কবরস্থানে পড়া পাইছি। তো তিনি বলেন যে আমার কবরস্থানে পড়া পাইছেন মানে? বলে যে আপনারা আমরা এই কবরস্থানের পাশে পড়া পাইছি, সকালবেলা আমরা কাজ করতে আসছিলাম এখানে, এসে পড়া পাইছি, আপনাকে আমরা গ্রামে নিয়ে দিচ্ছি। তো আপনি কোত্থেকে আসছেন? তো তিনি বলতে পারেন না ঠিক মতো, তার প্রচন্ড জ্বর, তার গায়ে খুব জ্বর ছিল। তো তাকে নিয়ে যান আফজলের নানাকে, তারা সেখানে নিয়ে বা সেই একটা গ্রামের একটা বাড়িতে নিয়ে যান, সেখানে নিয়ে তাকে চিকিৎসা করেন, জলপট্টি দেন, এবং যা গ্রামের যে একজন মানে সেখানকার যে কবিরাজ বা যে আছেন সে এসে চিকিৎসা করেন তাকে, সেখানকার ওষুধ টষুধ দেন। এবং তার খেয়াল নাই কয় রাত সে এরকম ওখানে পড়েছিল, এবং রাতের বেলা মানে ঘুরে ঘুরে তার হুঁশ ফিরছে এবং তার হুঁশ চলে গেছে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, যখন ওনার ফাইনালি হুঁশ ফিরে, মনে হয় কয়েকদিন চলে গেছে এর মধ্যে, তো তিনি তখন গ্রামের মানুষটাকে জিজ্ঞেস করে যে আপনার কি হয়েছিল, কোত্থেকে আসেন? তিনি বলেন যে আমি অমুক গ্রাম থেকে আসছি। তো বলে যে আপনি অমুক গ্রাম থেকে পথ হারায় এইখানে আসলেন কেন, এটা তো উল্টা জায়গা। এবং তখন সেইখানকার যে বাড়িতে তাকে চিকিৎসা করছিল তিনি বলেন যে আসলে যেটা হয়েছিল, ওনার কাছ থেকেও বর্ণনা শুনেন, যেটা বলে যে এইখানে কিন্তু এই আদমখোর পিশাচ আছে। আদমখোর পিশাচ হচ্ছে এই মানুষের লাশ খায়, বা অনেক সময় মানুষকেও রাতের বেলা এরকম ধরে খেয়ে ফেলে, এরকম আছে। এবং সেটার পাল্লায় আপনি পড়ছেন। তো আপনাকে হয়তো আপনার সাথের জনকে খাইছে কিনা আমরা জানি না, তো আমরা কিছু আসলে ব্যাপারটা বলতে পারবো না, বাট আপনি সেটার পাল্লায় পড়ছিলেন, কোনোভাবে বেঁচে গেছেন, আপনার কোনো ক্ষতি হয় নাই, আপনি সুস্থভাবে আছেন, আল্লাহ আপনাকে রক্ষা করছে। তো যাই হোক, আপনাকে আমরা চিকিৎসা করছি, এর মধ্যে কিন্তু অলরেডি আপনার 1 সপ্তাহ চলে গেছে, 7 দিন শেষ। তো তিনি বলেন যে আমার বোনের বাড়ি অমুক জায়গায়, তিনি নিজের বাড়ির কথা বলেন। তো যাই হোক, তাকে তারা রাস্তায় উঠায় দেয়, অনেক দূর পর্যন্ত তাকে এগিয়ে দেয়, রাস্তায় অনেক দূর পর্যন্ত এগিয়ে দেয় তাকে, কারণ সে রাস্তা চিনতো না, এবং তাকে মোটামুটি একটা ডিরেকশন দিয়ে দেয় যে কিভাবে করে সে ব্যাক করতে পারবে তাদের এলাকায়। এবং তিনি সেই অনুযায়ী তিনি আস্তে 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 তার বাড়িতে ফিরে আসেন। এবং তিনি আসার পথে রাস্তার অনেক কিছুই তিনি চিনতে পারেন না, তিনি অনেক কিছু দেখা যাচ্ছে তার মাথায় ধোঁয়াশা হয়ে যায়, অনেক রাস্তা তিনি চিনতেন সেগুলো তিনি আর চিনতে পারছেন না। আসলে তিনি বুঝতে পারেন মানসিক একটা প্রেশার তার মধ্যে পড়েছে, এবং তিনি একা একা যে আসেন কেমন উদাস ভাবে, মানে ভীতিকর ভাবে তিনি চলে আসেন সেখানে। এবং তিনি যখন নিজের বাড়িতে আসেন, তার বাড়িতে তাকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, কান্নাকাটির রোল পড়ে যায়। এবং তিনি আসলে জানতে চান যে কেন কান্নাকাটি করতেছে তারা, তাদের কান্নাকাটির কারণটা কি, তিনি কেন আসলে তারা কেন এত টেনশনে পড়ছে তাকে নিয়ে। তিনি বলেন যে আমি পথ হারায় ফেলছিলাম, এবং তিনি খোঁজ নেন যে ওই ছেলের কোনো খোঁজ পাওয়া গেছে নাকি যিনি তার দোকানে কাজ করতেন। বলে যে না, ওর খোঁজ পাওয়া যায়নি, ওকে আমরা ওর পাইছি, মানে ওর দেহ অবশেষ পেয়েছি আমরা। তারা ধারণা করছে তাকে বাঘে মারছে, তাকে বাঘে মেরে ফেলছে, এবং তারা ধারণা করছিল যে তাকেও বাঘে ধরছে বা নিয়ে গেছে, এরকম কিছু। তো এই ভয় ছিল তার বাড়ির মানুষের। কিন্তু তারপর তার কাছে কাহিনী শোনে গ্রামের যারা তার বাড়ির যারা মুরব্বী ছিল, এবং তারা অনেক কিছু চিন্তা করে, বাট সবাই কিন্তু তার কাহিনীটা কোনোভাবে মূল্যায়ন করেনি। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তার তো বয়স হয়েছে, সে তার লাইফ লিড করছে, এবং তার এরকম ছেলে মেয়ে হয়েছে, নাতি হয়েছে, এবং সবার কাছে কিন্তু সেই কাহিনীটা বলছে। এবং সেই কারণেই আফজালও সেই কাহিনীর সাথে ইউজ টু।